ব্যবস্থা করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এবং অবশ্যই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনস্থ স্কুলগুলি সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব। আমরা সাধারণভাবে আমরা যেটা জানি যে ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা হয় তাকেই আমরা ধ্বনিতত্ত্ব বলছি। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ে যে ধ্বনি, সেই ধ্বনি বলতে আমরা কি বুঝবো সেটা আগে আমাদের সুস্পষ্ট হওয়া দরকার। যেমন আমরা ইংরাজিতে সাউন্ড বলতে যা বুঝি আর কি, বাংলায় ধ্বনি বলতে তাই। যেমন পাখির কলতান, হাততালি শব্দ, বংশীধ্বনি, এগুলোকে আমরা ধ্বনি বলে থাকি। কিন্তু ভাষাবিজ্ঞানে এইসব ধ্বনি বা সাউন্ড এগুলো আমাদের আলোচ্য নয়। ভাষাবিজ্ঞানের আলোচ্য হলো বাগধ্বনি। তোমরা সবাই জানো, আমরা ছোটোবেলা থেকেই বাগধ্বনি পড়েছি। বাগযন্ত্রের সাহায্যে যে ধ্বনিটা বলা হয় সেগুলো কিন্তু আমাদের বলা হচ্ছে সেইটাই আমাদের আলোচ্য বিষয়। মানে বাগযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত যে ধ্বনি সেটাই আমাদের আলোচ্য বিষয়। যেমন হাঁচি, নাক ডাকা, কান্না, এগুলোকে কিন্তু আমরা বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বলবো না। গাড়ির হর্ন, ঝড়ের আওয়াজ, এগুলো কোনোটাই আমরা বলবো না। তো আমরা কিভাবে বলবো না, সমস্ত যে বাগযন্ত্রের যে বাগধ্বনিগুলো ঠিক কোন জায়গাটাতে এসে আমাদের বাগধ্বনি হয়ে উঠছে বা বাগযন্ত্রের সাহায্যে যেটা ধ্বনিটা তৈরি হচ্ছে সেটাই আমরা প্রথমে আলোচ্য দেখব। প্রথমে ধ্বনি সমষ্টির দ্বারা উচ্চারিত যে কথার বিবর্তন সেটাকে আমরা কিভাবে দেখছি। ধ্বনি থেকে বর্ণ, তার থেকে শব্দ, তার থেকে পদ, তার থেকে বাক্য, তার থেকে কথা। এইভাবে আমরা কিন্তু প্রথম থেকেই একদম আমরা এইভাবেই পড়ে এসেছি। ছোটোবেলা থেকে ধ্বনি পড়েছি, ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে কিভাবে আমরা শব্দ তৈরি করছি, পদ আসছে, বাক্য হচ্ছে, তারপর সেগুলো আমরা কথা কিভাবে বলছি। তো এবং ধ্বনিতত্ত্বের এই মূল বিষয় হলো আমরা যেটা হলো বাগধ্বনি। এরপর আমরা কি করছি না, এই ধ্বনিতত্ত্ব আলোচনাগুলোকে মূলত আমরা দেখছি দুটি ভাগে ভাগ করছি। মানে ধ্বনি স্তরকে আমরা এখানে দুটো ভাগে আমরা নিয়ে আসছি। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। এবার বিভাজ্য ধ্বনি বলতে কীরকম হয়, বিভাজ্য ধ্বনিগুলোকে আমরা বলছি খণ্ডধ্বনি। যেমন 500 টাকা, 500 টাকা, এইটাকে আমরা কিভাবে বলবো, 500 টাকা। কিন্তু যখনই আমরা কথা বলবো তখনই আমরা কি বলে দিচ্ছি এটাকে, 500 টাকা। 5 চ উড়ে চলে গেল, এখানে তালবস্যা এসে গেল, 500 টাকা। এইখানে কিন্তু আমরা কোনো এই খণ্ডটা করলাম না। এই যে আগে পরে এগুলোকে আমরা মিলিয়ে দিই। এই মিলিয়ে দেওয়ার জন্য যে ধ্বনি বিশ্লেষণের সময় যে আমাদের এই খণ্ড ধ্বনিগুলোকে আমাদের ভাবতে হবে। যেমন আমরা যদি বলি রাম যায়, রামটা কিভাবে আমরা ভাগ করব না, র হসন্ত যুক্ত, যেমন রাম যায়, এটাকে র যুক্ত আ যুক্ত ময় হসন্ত, রাম জ যুক্ত আ যুক্ত উন্তেস্ত অ, রাম যায়। এই রাম যায় এটাকে আমরা কিন্তু অনেক রকমভাবে বলতে পারি। দেখো, রাম যায় এটাকে কিন্তু আমরা খণ্ডধ্বনি হিসেবে সুন্দর করে ভাগ করতে পারলাম, তার এই খণ্ডগুলোকে আমরা ভাগ করতে পারলাম। কিন্তু এটাকে আমরা যদি সুর করে বলি, দেখবে এটাতেও মধ্যে একটা সুর আছে, রাম যায়। আমরা হুট করে বলে দিচ্ছি না রাম যায়, রাম যায় বলে কেউ শুনতে পাবে না। কিন্তু আমরা যখন কথাটা বলছি রাম যায়, যেমন আমরা যদি বলি যে মিঠু কাল স্কুলে যাবে, এটাকেই আমরা যদি বলি মিঠু কাল স্কুলে যাবে, এটা কিন্তু আমাদের একটা সুর এসে যাচ্ছে। এই সুরটাকে বলা হচ্ছে সুর তরঙ্গ। এটাকে কিন্তু আমরা প্রত্যেকটা খণ্ড করতে পারলেও
এমনিভাবে যদি আমরা করি সেটাতে আমরা খণ্ডধ্বনি হিসেবে সেটাতে নিয়ে আসতে পারি, কিন্তু অবিভাজ্য ধ্বনিতে এই সুরটাই মেন হয়ে যায়। রাম যায় যেমন আমরা, বা রাম যায়, এটাতেও আমরা জিজ্ঞাস্য ধ্বনি হয়ে যাচ্ছে, সুর সুর দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারছি, তাই অবিভাজ্য ধ্বনির মধ্যে সুর একটা থাকছে। এরপর আমাদের আরেকটা কথা আমরা জানি যে স, আমরা কিন্তু লেখার সময় দন্তের স, মূর্ধন্য স, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, এইগুলো আমরা লিখি, কিন্তু যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা কখনোই বলি না যে সেখানে আমাদের একটাই স উচ্চারণ হয়, সেটা হলো তালব্য স। আমরা কিন্তু তালব্য স, মূর্ধন্য স, দন্তের স দিয়ে উচ্চারণ করি না। আবার দেখো, তোমরা যদি বলো কথাটা হলো অতি, অ তয় হস্যই, কিন্তু আমরা অতি বলি না, আমরা কি বলি অতি। যেমন কথাটা হলো অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, তো আমরা সেখানে বলি কি না অতিবার বেরো না, অটা হয়ে যাচ্ছে অতি। কথাটা হলো নতুন, নতুন, দন্তের ন, তয় হস্য দন্তের ন, নতুন, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন ওটা হয়ে যায় নতুন, দন্তের নয় ওকার একটা চলে আসে। তারপর হলো অপু, কথাটা হলো অপু, কাউর নাম, অপয় হস্য, কিন্তু আমরা উচ্চারণ করি অপু। এই যে একটা করে এসে যাচ্ছে অটাকে ওতে নিয়ে আসা, বা এই যে পড়ি, নতুন, এগুলো আবার হয় না। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক, সেখানে কিন্তু অনেক বলি না, সেখানে কিন্তু আমরা বলি অনেক, বড়, এগুলো আমরা বলি। এই যে ধ্বনি আর তার বাংলায় বর্ণ, এর মধ্যে কিন্তু আমরা সবসময় সামঞ্জস্য কিছুতেই পাই না। এরপরেই আমরা আসছি যে আমরা বলে দিলাম যে বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি, সেটা হয়ে গেল। এবার বিভাজ্য ধ্বনির দুটি ভাগ, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। অবিভাজ্য ধ্বনিগুলোর মধ্যে পড়ছে দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ। আমি সুরতরঙ্গের একটা উদাহরণ দিলাম, আমরা আলোচ্যতে আসবো, পরে দেখব দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ কী। এবার হলো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা জানি কি কটা আমাদের স্বরধ্বনি কটা? তোমরা সবাই জানো স্বরধ্বনি আমাদের 11টা, তাই না? কি কি? অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। কিন্তু তাহলে আমরা বাংলায় দেখতে পাচ্ছি যে আমরা ছোট থেকে পড়ে এসেছি যে 11টা স্বরধ্বনি, কিন্তু 11টা স্বরধ্বনির মধ্যে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি রি আর লি, এ দুটোকে বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন যে স্বরধ্বনিগুলো আছে, যেমন ইংরাজিতে আই ও ইউ যে ভাওয়েলগুলো আছে, সেই রকমভাবে ভাওয়েল তৈরি করার পর বিভিন্ন দেশের একটা মানদণ্ড করা হলো, মৌলিক স্বরধ্বনি হিসেবে একটা মানদণ্ড করা হলো, যেটাকে কার্ডিনাল ভাওয়েল বলা হচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন দেশের সমস্ত একরকম একটা জায়গায় নিয়ে আসা হলো, তাকে নিয়ে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান এবং ওষ্ঠের আকৃতি বুঝিয়ে দেবার একটা মানদণ্ড তৈরি হলো। অধ্যাপক জোন্স মৌলিক স্বরধ্বনিকে স্কেল অফ কার্ডিনাল ভাওয়েলস বলেছেন। আর ধ্বনিবিজ্ঞানী অ্যাবারকম্বে অনুসরণে বলা যায় যে বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান চিহ্নিত করার জন্য মুখের ভিতরে শূন্যস্থানকে ভাষাবিজ্ঞানীরা একটা মাপকাঠি হিসেবে ধরেছে। এই মাপকাঠিটা দুটো জায়গায় দাঁড় করিয়ে তারা যে দুটো জায়গাতে মাপকাঠিটাকে তারা একটা কাল্পনিক মাপকাঠি যেটা করছেন, তার সামনের দিকটা হলো একটু বেঁকা আর পিছনের দিকটা হলো একটু সোজা। এইভাবে মৌলিক স্বরধ্বনির মানদণ্ডের সঙ্গে তুলনা করে বিভিন্ন স্বরধ্বনি জিহ্বার অবস্থান ও ওষ্ঠের আকৃতিতে আমাদের টোটাল 7টা স্বরধ্বনি আমরা নিয়ে আসছি। যেমন অ থাকছে, আ থাকছে, হস্যই আর দীর্ঘই মিলে হচ্ছে হস্যই, হস্যৌ আর দীর্ঘও মিলে হচ্ছে হস্যৌ। রিলি তো আগেই বাদ চলে গেছে, এ থাকছে, ওই বাদ চলে যাচ্ছে, ও বাদ চলে যাচ্ছে। আর একটা নতুন হচ্ছে যেটা আমরা সব সময় কথায় উচ্চারণ করি, কারণ আমরা বাকযন্ত্রের কথা বলেছি, আমরা লিখিত কথা বলিনি। ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে এই কথাটা আমরা সব সময় বলে থাকি। তাহলে 7টা কী কী হলো? অ, আ, ই, উ, এ, ও, এ। এবার এইটাকে আমরা কিভাবে মানদণ্ডটাতে বসাবো, মুখের যে আকৃতিটা, সেই দুটো মাপকাঠি, সেইটা
সেই মাপকাঠিটা আমরা একটু দেখে নেব। আমরা বললাম এইমাত্র যে মুখের ভেতরে যে স্পেসটা আছে সেটাকে কাল্পনিক দুটো মাপকাঠি, সামনের দিকটা একটু হেলানো, পিছনের দিকটা সোজা, সেইটাকে আমরা ভাগ করছি এইভাবে। এইবার আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা যেভাবে লিখছি সেটা তোমরা একটু দেখে নাও। সেটা হলো একদম এই জায়গাটাতে লিখছি আই, এইখানটাতে লিখছি ই, এই জায়গাটাতে লিখছি এ, আর এইখানে লিখছি এ। এই 8টা হলো আমাদের ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট অনুযায়ী, যেটা হলো আমরা যে কার্ডিনাল ভাওয়েলস বলছি, প্রাইমারি কার্ডিনাল ভাওয়েলস, সেটা হলো এই 8টা। আমাদের বাংলায় 7টাকে আমরা কিভাবে নিয়ে আসছি এই 8টার মাঝখানে, সেটা আমরা একটু এখানে দেখে নিই। যেমন এই দুটোর মাঝখানে, ওই উচ্চারণের মাঝখানে আমাদের বাংলা ইটা হয়, ই, তারপর হলো এ, তারপর হলো এ, তারপর হলো আ, তারপর হলো অ, ও, উ। এটার একটা মজার ব্যাপার আছে, এই দিকটাকে বলা হচ্ছে সম্মুখ। আমি বলেছিলাম সামনের দিকটা একটু বেঁকানো হয় আর পিছন দিকটা সোজা হয়, এটা হলো পশ্চাৎ। এই ছবিতে যেমন সম্মুখ পশ্চাৎ, আমরা মুখে যেভাবে আলোচনা করছি আমি তোমাদের একটু দেখাই আমরা কিভাবে এটা করছি। তাহলে দেখবে আমাদের জিহ্বা কিভাবে সামনের দিকে এগিয়ে আবার জিহ্বাটা কিভাবে গুটিয়ে যাচ্ছে, আর মুখটা হচ্ছে কেমনভাবে প্রসারিত হতে হতে কুঞ্চিত হচ্ছে। এদিকটা হলো সম্মুখ প্রসারিত, এই দিকটা হলো কুঞ্চিত। কিভাবে কুঞ্চিতটা হচ্ছে আমরা প্রসারিত এবং কুঞ্চিতটা বুঝবো। যেমন দেখো ই, আমাদের ঠোঁটটা খুলে গেল, মুখটাও খুলে গেল, ই, এ, এ, আ, অ, ও, উ। দেখো আমাদের ঠোঁটটা একদম বুঝে গেল, প্রথমে খুললো, আস্তে 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 গিয়ে পুরোটা হাঁ হয়ে গেল, ই, এ, আ, অ, ও, উ। জিহ্বার অবস্থান এবং ঠোঁটের অবস্থান, দুটো ওষ্ঠ, ঠোঁটে ওষ্ঠর অবস্থান দিয়ে আমরা এইভাবে এটাকে আমরা বলছি। এবং ইটা তার মানে সম্মুখ প্রসারিত, মানে এই দিকের সবগুলোই হলো পশ্চাৎ কুঞ্চিত, কারণ কুঞ্চিত মানে ছোট হয়ে গেল। আবার এই দিকের সবগুলো, আর আ হলো কেন্দ্রীয়। তোমরা যেই উচ্চারণ করবে, যতক্ষণ না উচ্চারণ করবে ততক্ষণ কিন্তু বুঝতে তোমরা পারবে না। যখনই এইটা আলোচনা হবে তখনই নিজেদের উচ্চারণ করতে হবে। আ, যেই আ কথাটা বলবো দেখবো আমাদের একদম গলার মধ্যে থেকে আ কথাটা বেরিয়ে আসছে, মানে তখন মুখটা পুরো খুলে যাচ্ছে আ, এবং গলার মধ্য থেকে সেটি বেরিয়ে আসছে, তাই জন্য সেটি হয়ে যাচ্ছে একদম কেন্দ্রীয় কিন্তু নিম্ন। এরপরে আমরা যেটা আসছি সেটা হলো বাংলা ব্যঞ্জনধ্বনি। আমাদের স্বরধ্বনিগুলোর মধ্যে আমরা ওটুকুন দেখে নিলাম। এরপর হলো আমরা বাংলা ব্যঞ্জনধ্বনি যেটা পড়ব, সেটাতে তোমাদের একটা সামনেই, তোমাদের বইয়ের সামনেই একটা ছক করা আছে, সেই ছক অনুযায়ী আমরা একটুখানি দেখে নিই। বাংলা ব্যঞ্জনধ্বনি মোট 30টা, 4টে অর্ধ স্বরধ্বনি আছে বাংলায়, এবং আমরা ছোট থেকেই পড়ে এসেছি, তোমরা সবাই জানো আমাদের বাংলা ব্যঞ্জনধ্বনিতে 5টি বর্গ আছে। কি কি? ক, চ, ট, ত, প, আমরা সবাই জানি। এই বর্গ অনুযায়ী আমাদের ভাগ করতে হয় কোনটা কি বর্ণ। যেমন ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে, এইগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ।
অল্প প্রাণ বর্ণ আছে। অল্প প্রাণ বর্ণ কোনগুলোকে বলা হচ্ছে না বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিগুলি। কীরকম? বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। আমরা কি করব না আমরা বর্গ আমরা জানি, এইমাত্র আলোচনা করলাম 5টা বর্গ। এই 5টা বর্গের মধ্যে আমরা কিভাবে আসছে, কোনগুলোকে আমরা অল্প প্রাণ বর্ণ বলবো, কোনগুলোকে মহাপ্রাণ বর্ণ বলবো, সেগুলো আমরা দেখে নেব। কিভাবে না বর্গের প্রথম এবং তৃতীয়, যেমন ক গ চ জ, ক গ চ জ, ট ড, ত দ, প ব, এইগুলোকে আমরা অল্প প্রাণ বলছি। কেন না অল্প প্রাণ মানে হকার ধ্বনি ব্যতীত। দেখো তোমরা যখন বলছো খুব তাড়াতাড়ি বলবে এবং তার মধ্যে কোনো হ আসবে না, ক ক গ। কিন্তু যখন আমরা বলবো বর্গের তৃতীয় এবং চতুর্থ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, যখন এটা অন্য কালি দিয়ে করছি, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ এইগুলো যখন উচ্চারণ করছি তখন দেখো একটা করে হ ধ্বনি আসছে। কিভাবে হ ধ্বনিটা হচ্ছে তোমরা প্রত্যেকে উচ্চারণ করো তাহলেই বুঝতে পারবে। যেমন খ, ঘ, তার সঙ্গে একটা হ আসছে, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, এর সাথে সাথে আমাদের একটা হ ধ্বনিও আসছে, তাই এগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এরপর হলো অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি হলো আবার কি না বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলো হলো যেমন ক খ, ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ, এইগুলোকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। এখানে উচ্চারণ করার জন্য আমাদের গলায় কিন্তু কোনো কম্পন হচ্ছে না, স্বরতন্ত্রের কোনো কম্পন হচ্ছে না। কিন্তু যখন আমরা উচ্চারণ করছি গ ঘ, জ ঝ, ড ঢ, দ ধ, ব ভ, তখন কিন্তু আমাদের স্বরতন্ত্রের একটা করে কম্পন হচ্ছে, তাই এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এরপর হলো এই যে দেখো আমাদের 5 নম্বর লেখা আছে যেগুলো ওয়া ইয়া মূর্ধন্য দন্তেন্য ম, এইগুলো আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের নাকের সাহায্যে উচ্চারণ হয়, তাই এগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। এরপর আমাদের একটা মজার ধ্বনি আছে, সেটা হলো উষ্ম ধ্বনি। সেটা কীরকম? তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য হ। তোমরা সামনে হাত নিয়ে দেখো, তোমরা যখনই উচ্চারণ করবে দেখবে হাতের মধ্যে একটা গরম হাওয়া লাগবে, যেটা ক খ উচ্চারণ করতে গেলে কখনো নয়। তালবস্য দন্তেস্য হ, দেখো হাতের মধ্যে একটা গরম হাওয়া লাগছে, এগুলোকে বলা হচ্ছে উষ্ম ধ্বনি। আর একটা ধ্বনি হলো কম্পিত ধ্বনি, র। র, রটা উচ্চারণ করার সময় আমাদের একটু কেঁপে যায় জিহ্বা। আর হলো তাড়িত ধ্বনি, যেটা হলো ডয় শূন্য রা, ঢয় শূন্য রা, পার্শ্বিক ধ্বনি ল। এছাড়া আমরা তো এই যে 30টা বর্ণের মধ্যে আমরা আরও পড়ছি যেটা হলো ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি কাকে? শুধুমাত্র দুটো ওষ্ঠের মাধ্যমে উচ্চারণ হয়। কীরকম? প, ফ, ব, ভ, ম, এই 5টা দুটো ওষ্ঠ নিয়েই উচ্চারণ হয়। কিন্তু যদি আমরা কণ্ঠধ্বনি বলি ক, খ, গ, ঘ, দেখো সবটাই তোমাদের গলা থেকে আসছে। এইটা শিখতে গেলে এই ধ্বনি তত্ত্বে আমাদের মূল আলোচ্য যাই হোক, এই বাকযন্ত্র আমরা যতক্ষণ না নিজেরা উচ্চারণ করব ততক্ষণ আমরা কিছুতেই পারবো না। এরপর দেখো দন্তধ্বনি, ত, থ, দেখো জিভটা গিয়ে দাঁতের ওপরের দাঁতের পিছনে লাগছে, ত, থ, দ, ধ। দন্তমূলীয়, সেটা আবার কেমন হচ্ছে না দন্ত পিছনে, দাঁতের পিছনের দিকে যে একটু জায়গা আছে ওই জায়গাটাতে লাগছে, স। দন্তের ন, র, ল, দেখো জিভটা উল্টে উল্টে যাচ্ছে গিয়ে ওইখানে লাগছে। আর একটা হলো মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি। তোমরা দেখো ট, জিভ ওপরের তালু যেটা সেখানে বা মূর্ধায়, তালু একটু পরে মূর্ধা, ওইখানে গিয়ে জিভটা লাগছে এবং জিভটা উল্টে গিয়ে লাগছে। ট, ঠ, ড, ঢ, এটা আমাদের মূর্ধন্য ধ্বনির মধ্যে পড়ছে। তালব্য ধ্বনি চ, ছ, দেখো জিভটা সোজা কিন্তু জিভের সামনেটা নয়, তার একটু পরের অংশটা, আবার দাঁতের পিছনের অংশটা ওপরের দাঁতের পিছনের অংশ কিন্তু মূর্ধার আগের অংশ, সেখানে উচ্চারণ হচ্ছে চ, ছ, বর্গীয় ঝ।
আর কণ্ঠ নালীয় ধ্বনি হলো হ, যেটা একদম কণ্ঠ থেকে বেরোচ্ছে। এর বাইরে আমরা আরেকটুখানি এইটা আমরা যেটা পড়লাম এর সঙ্গেও আছে আমাদের ধ্বনিমূল, সহধ্বনি, ন্যূনতম শব্দজোড়, ধ্বনির সমাবেশ, গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি আর অবিভাজ্য ধ্বনির মধ্যে আমি যেটুকুন বলে দিলাম সুর তরঙ্গ বলেছি। আর একটা বলে দিই শাসাঘাত। শাসাঘাত মানে যেমন দেখো আমরা যখন বলি মাখন, কথাটা কার ওপর জোর দিই? মা, মাখন, মাখন। আরতি, তোরা কি আরতি দেখতে যাবি? বলি তো আয়ের ওপর জোর দিই। লোকবল, লোকবল, যেমন লোকের ওপর আমরা শব্দটাকে জোর দিই। এইগুলো হচ্ছে, এটা হলো শাসাঘাত। আর একটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য যেমন আমার, আমার বাড়ির চাবি, আমার, আমরা কিন্তু আমার বলে দিই না। খুব দেখো তোমরা চেষ্টা করো খুব তাড়াতাড়ি আমার বলতে, কিন্তু হবে না, এখানে একটা টান হবেই। আমার, আমা, তারপরে একটা টান দিয়ে রটা হয়, এটা হলো দৈর্ঘ্য। আর একটা হলো জ্যোতি, এটা খুব মজার। যেমন দেখো রহিম একা 10 জনকে মেরেছে। আমরা জ্যোতি মানে থেমে থেমে, আমরা জ্যোতিও পড়েছি, কোথায় আমরা জ্যোতি চিহ্ন দিই, কোথাও আমরা দাড়ি দিই, কোথাও কমা দিই, বিভিন্ন ধরনের বিষয়বোধক এরকমভাবে তো আমরা ভাগ করি। তো এইটা আমরা যদি বলি রহিম একা 10 জনকে মেরেছে, কিন্তু যদি এইটা আমরা বলি রহিম একা 10 জনকে মেরেছে, রহিম একা 10 জনকে মেরেছে, তার মানে রহিম নিজে একা 10 জনকে মেরেছে। কিন্তু যখনই আমরা বলবো রহিম একা 10 জনকে মেরেছে, তখন কত হয়ে গেল? রহিম 11 জনকে মেরেছে। আমরা শুধু কথা যখন বলি, এই কথার মধ্যে দিয়ে, এটাই হলো বাগধ্বনি, এটাই আমাদের ধ্বনিতত্ত্ব। আমরা বাগধ্বনি এইভাবেই আলোচনা। দেখো তোমাদের অবিভাজ্য ধ্বনি আমি একটু আগেই তোমাদের বলেছিলাম, সুর তরঙ্গ, যেটা আমি মিঠুকাল, আমি বলতে পারি বিবৃতি বাক্য মিঠুকাল স্কুলে যাবে, এটাকে আমি বলতে পারি আবার এরকম মিঠুকাল স্কুলে যাবে, তখনই কিন্তু এটা সুর করে জিজ্ঞাস্য হয়ে গেল, সত্যি কি সে কাল স্কুলে যাবে? তাহলে একটা তরঙ্গ আমাদের ধরা পড়ছে। তো এই ব্যাপারটাই আমাদের ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। আমরা আজকের মতন এখানেই এটা শেষ করছি। করার পর আর অবিভাজ্য ধ্বনি, এগুলো বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি করার পর আমাদের কতগুলো আরও কয়েকটি ব্যাপার আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। সেটা হলো ধ্বনিমূল এবং সহধ্বনি। যেমন ধ্বনিমূলকে যদি আমরা মনে করো, যদি বলি একটা ল, এই ওয়ার্ডটাকে আমরা ধরলাম ল, ল দিয়ে কি কি হয়? উল্টো, আলতা, লঙ্কা, এই 3টে ওয়ার্ড আমরা নিলাম। দেখো তোমরা যখন উচ্চারণ করবে, মূল কথাটা হলো, ধ্বনি মূলটা হলো কিন্তু ল, তাকে আমরা কিভাবে উচ্চারণ করছি, আমরা যখন উচ্চারণ করছি তখন দেখবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? যখন লঙ্কা বলছি লঙ্কা, যখন উল্টো বলছি, আমি একটু আগেই তোমাদের শেখালাম যে কিভাবে মূর্ধায় গিয়ে লটা লাগছে, উল্টো ওইখানে গিয়ে লটা লাগছে। আর যখন বলছি আলতা, তখন দেখো দাঁতের পিছনে লাগছে। লঙ্কা, জিভটা সামনের দিকে এগিয়ে আসছে। আর যখন আমরা উল্টো বলছি, জিভ পিছনের দিকে চলে যাচ্ছে। তো এই লয়েরই 3 রকম আমরা উচ্চারণ পেয়ে গেলাম। এইটাকেই বলা হচ্ছে সহধ্বনি। এরপর আমরা পাবো যে ন্যূনতম শব্দজোড়। ন্যূনতম শব্দজোড়টা কীরকম না, দুটো একই শব্দ একই রকম, যেমন জাল আর জাম, এই দুটো শব্দ নিলাম। এইগুলোকে আমাদের মানে দুটো শব্দের মধ্যে দিয়ে শব্দজোড়কে, যদি দুটো ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে, তাকে ন্যূনতম শব্দজোড় বলা হচ্ছে। যেমন তালা থালা, এখানে মিল কি আছে? ল। অমিল কি আছে? তা আর থা। নরম গরম, দশক দমক, দরগা দরজা, তিল তেল, ভালো কালো, দাম দান, এই 8টি ন্যূনতম শব্দজোড়ের ভিত্তিতে আমরা কি করতে পারি না, ত থ দন্তের ন গ তালবস্য ম, এগুলোকে, এই ধ্বনিগুলোকে আমরা ধ্বনিমূল বলে শনাক্ত করতে পারছি। আর বাদবাকিটা তো এক। ন্যূনতম শব্দজোড়ে পৃথক ধ্বনিগুলির অবস্থানকে একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয়ে মানে বদলে দিচ্ছে। মানে তো বদলাচ্ছে। জাল বললে একটা হচ্ছে, জাম বললে আর একটা হচ্ছে। জাল হলো মাছ ধরার জাল বা যে কোনো জাল, আর জাম হলে একটা ফল, কিন্তু দুটোই শুরু হচ্ছে বর্গীর জ দিয়ে। আবার তালা থালা, তালা হলে আলাদা মানে, থালা হলে আলাদা মানে, কিন্তু দুটোতেই লটা আছে, মিল আছে।
এরপরে আছে আমাদের পরিপূরক অবস্থান। পরিপূরক অবস্থানটাতে কীরকম হচ্ছে না, উচ্চারণগতভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটির জায়গায় অন্যটি উচ্চারিত হতে পারে না। যেমন আমরা 3 ধরনের ল দেখলাম, লঙ্কা, উল্টো আর আলতা। তেমনি বাংলায় দন্তেশ্বর তালবস্বরও এরকম অনেকটা মিল আছে। আবার দেখা যায়, আবার যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে। আপাত বিচারে ন্যূনতম শব্দজোড়ের মতো, কিন্তু জোরের শব্দ দুটির মধ্যে অর্থের কোনো পার্থক্য নেই। যেমন গাঢ় শব্দটা কেউ বলছে গাঢ়, কেউ বলছে গাঢ়। দেখো ডয় শূন্য রা ঢয় শূন্য রায় উচ্চারণটা চেঞ্জ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে মুক্ত বৈচিত্র্য। তুমি ডয় শূন্য রকে র হিসাবে উচ্চারণ করতে পারো, আবৃত্তিতে তো অবশ্যই তোমাকে ঢয় শূন্য রা বা ডয় শূন্য র, বা গানের ক্ষেত্রে তাকে আলাদাভাবে করা হয়। কিন্তু আমরা রোজকার কথাতে যখন বলি তখন কিন্তু ডয় শূন্য রা ঢয় শূন্য রা আমরা ওরকমভাবে আলাদা করে আর উচ্চারণ করি না। তার ফলে সেখানে আমরা মেনলি রয়ের জায়গায় উচ্চারণ করি। এটাই হয়ে যাচ্ছে মুক্ত বৈচিত্র্য। এরপর হলো আমরা পড়ব ধ্বনির সমাবেশ। ধ্বনির সমাবেশটা কী জিনিস না, বিভিন্ন ধ্বনির সমাবেশের ফলে বিভিন্ন ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয়। তো স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি স্বরধ্বনি। অর্ধস্বরের জন্য কোনো বর্ণ নির্দিষ্ট নেই, তাই উচ্চ এবং উচ্চ মধ্য 4টি অর্ধস্বরকে বোঝাবার জন্য হসন্তযুক্ত করে নেওয়া হলো। 4টি দ্বি স্বরধ্বনি আছে, এর বাইরে কিন্তু আর কোনো দ্বি স্বরধ্বনি নেই। 4টি দ্বি স্বরধ্বনি কেমন, ভালো লেখা পড়ছে না? আমরা ধ্বনির সমাবেশে দেখব 4টি অর্ধস্বর। 4টি অর্ধস্বর কি কি আসছে, যেমন ও উ উ এটা দিয়ে আসবে, ও ই দিয়ে আসবে, ও এ দিয়ে আসবে, ও দিয়ে আসবে। যেমন হয় দেখো মৌ, কই, হয় এবং হ। এই 4টি আমরা পেয়ে যাচ্ছি দ্বি স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি নয়, এটা হলো দ্বি স্বরধ্বনি। এগুলো হলো এই 4টি। এরপর আসছে ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি হচ্ছে যুগ্মধ্বনি, যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনি। যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনি। গুচ্ছধ্বনিগুলোকে কী কী, যেমন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। কীরকম তোমরা জানতে চাইতেই পারো। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। তোমরা এই গুচ্ছধ্বনির একটা মজা হলো, একটা আগেরটার সঙ্গে চলে যায় আর আরেকটা পরেরটাতে যাচ্ছে। কীরকম যাচ্ছে যখন দেখো, দুটি ব্যঞ্জনধ্বনি প্রথমটি পূর্ববর্তী দলের সঙ্গে এবং শেষেরটি পরবর্তী দলের সঙ্গে। কীরকমভাবে আমরা দেখি, যেমন আমরা যদি বলি বস্তা, তাহলে বস্তাটাকে যদি দল হিসেবে আমরা ভাগ করি, তাহলে বস যুক্ত তা, বস যুক্ত ত যুক্ত অ, এরকমভাবে তো আসে। তো বস্তা, বস্তা এসে গেল সামনের দিকে, আর তাটা এখানে কিন্তু কোনো আমরা মাঝখানে দেখো বস্তা কথাটার মাঝখানে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। এটা কিন্তু আমাদের দুটো ব্যঞ্জনধ্বনি, একটা পূর্ববর্তীতে যাচ্ছে আর একটা পরবর্তীতে যাচ্ছে। তেমনি আবার যদি দেখো যে বাংলায় ব্যঞ্জনধ্বনি যে গুচ্ছধ্বনির সংখ্যা হলো 200টি বেশি, এবং 3টি ব্যঞ্জনধ্বনি সমাবেশেও গুচ্ছধ্বনি তৈরি হয়। যেমন অস্ত্র, যন্ত্র, কিভাবে ভাগ হচ্ছে, অ যুক্ত দন্তেশ যুক্ত ত যুক্ত র, অস্ত্র। এগুলো সবই তোমার ওইভাবে 3টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে যখন এটা ভাগ হয়ে যাচ্ছে, এইরকম গুচ্ছধ্বনির সংখ্যা হলো 8টি। আর 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় মাত্র একটি ক্ষেত্রে, তা হলো সংস্কৃত শব্দটি। এটাতেই মাত্র 4টি ধ্বনিকে নিয়ে, গুচ্ছধ্বনিকে নিয়ে একটি শব্দ তৈরি হচ্ছে। এরপর আসছে যুক্তধ্বনি। যে ব্যঞ্জনধ্বনিগুলি সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলা হচ্ছে যুক্তধ্বনি। যেমন যুক্তধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনির তুলনায় বেশি পাক্কাপোক্ত, কারণ ধ্বনিগুলির মাঝে কোনো দলসীমা থাকে না। আবার বাংলা শব্দে এই যুক্তধ্বনির সংখ্যা হলো 28টা। কীরকম দেখো, কয়েকটি হলো পয়রফলা, তয়রফলা, তয়রি, দন্তের শয় পয়, দন্তের শয় ফয়। যেমন আমরা পাবো প্রাণ, ত্রাণ, তৃণ, তারপর স্পষ্ট, স্ফীতি। এগুলো হলো যুক্তধ্বনিকে বাংলা বর্ণে দেখানো যায়, কিন্তু গুচ্ছধ্বনিকে সব ক্ষেত্রে বর্ণে লেখা যায় না। 3 ব্যঞ্জনধ্বনি সমাবেশেও যুক্তধ্বনি পাওয়া যায় 2টো। 3 ব্যঞ্জনধ্বনি কীরকম, স্ত্র বা স্ত্রী, দন্তের স ত র, ভাগ করলে বা মানে তুমি যদি ওটাকে ভাঙো তাহলে পাবে দন্তের স ত র, তবে হচ্ছে স্ত্রী। তারপর হলো স্পৃহা, দন্তের স প হ, সব তোমার পাশাপাশি যুক্তধ্বনি সমাবেশে তৈরি হচ্ছে 2টো।
পাওয়া যাচ্ছে। আর অবিভাজ্য ধ্বনি তো আমি আগেই আলোচনা করলাম। তোমাদের আমি কিছু কোয়েশ্চেন এর মধ্য দিয়ে একটু আলোচনা করে নিতে চাইছি। যেমন যদি বলা হয় তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেমন অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না, যদি বলে অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না, 4টে অপশন দেওয়া থাকলো, শ্বাসাঘাত, ব্যঞ্জনধ্বনি, জ্যোতি, শুরু তরঙ্গ। তোমাদের উত্তর সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে কোনটা। অবিভাজ্য ধ্বনির মধ্যে তো পড়ে না ব্যঞ্জনধ্বনি। বিভাজ্য ধ্বনির মধ্যে কি কি পড়ছে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ছে শ্বাসাঘাত, জ্যোতি, সুর তরঙ্গ। আমরা এটা জানি, এটা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। আবার যদি বলা হয় র ধ্বনিটি কি, 4টে অপশন দেওয়া থাকছে, কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, উষ্ম ধ্বনি এবং তাড়িত ধ্বনি। তাহলে কম্পিত ধ্বনিটা হলো র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি। শূন্যস্থান পূরণ সঠিক বিকল্প যদি থাকে, তোমাদের এরকম কোয়েশ্চেন হতে পারে, একক বাগধ্বনি হলো ভাষার অর্থহীন এবং ড্যাশ একক। এখানে 4টি অপশন দেওয়া রইল, দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম, স্বল্পতম। তাহলে এটার আনসারটা হচ্ছে ক্ষুদ্রতম। মুখের মান্য বাংলা স্বরধ্বনি ড্যাশটি, কোনটা হবে বলো? আমি 4টে বলছি, 7টি, 5টি, 6টি, 8টি। তোমরা সবাই জানো 7টি, 11টা থেকে 7টায় ভাগ করা হলো। এরপর হলো প্রস্তাবিত কম অনুযায়ী সাজিয়ে লেখো। যেমন 500 টাকা মুখের উচ্চারণে হয় 500 টাকা। পাশাপাশি ধ্বনির উচ্চারণ সর্বদাই পরস্পরকে প্রভাবিত করে। কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করি। একটি ধ্বনি শেষ ও পরের ধ্বনিটি শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে বলি, আমাদের পড়াটা সেইভাবেই পড়তে হবে, প্রতিটা প্যারাও সেইভাবেই তৈরি করতে হবে, কারণ এটা একটা প্যারা থেকে কোয়েশ্চেন হয়েছে। সেখানে আমাদের কিভাবে আসছে না, আমাদের উত্তরটা সাজিয়ে হবে, প্রথমেই হবে 3, কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করি। তারপরে হলো 4, একটি ধ্বনি শেষ এবং পরের ধ্বনিটি শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। তারপর হলো 2, পাশাপাশি ধ্বনির উচ্চারণ সর্বদাই পরস্পরকে প্রভাবিত করে। তারপর হলো 1, যেমন 500 টাকা মুখের উচ্চারণে হয়ে যাচ্ছে 500 টাকা। এবার হলো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো বিবৃতি থাকছে, তোমরা ক্লাস 11-এ করেছো, আবার আসবে ওই ধরনেরই কোয়েশ্চেন। বিবৃতি এ, বাগধ্বনি প্রধানত 2 প্রকার, বিভাজ্য এবং অবিভাজ্য। বিবৃতি বি, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 11টি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বিবৃতি এটা ঠিক, সত্য, এবং বিবৃতি বি ভুল, মিথ্যা। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো, এটা তো তোমাদের দিয়ে দেওয়া হলো ক, গ, চ, জ। আর এই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোতে ক, গ, চ, জ আমরা সবাই জানি, আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। ক, গ, চ, জ এটা হলো অল্প প্রাণধ্বনি। ক, খ, চ, ছ অঘোষ ধ্বনি। প, ফ, ব, ভ ওষ্ঠধ্বনি। তালবস্যা, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ উষ্মধ্বনি। আমরা এইভাবে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে কোয়েশ্চেন হবে। বিবৃতি এবং কারণধর্মী, যেমন বিবৃতি হলো ধ্বনিতত্ত্ব বাগধ্বনি উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনিতরঙ্গগত বিশ্লেষণ করে, এবং কারণ হলো বাগধ্বনিগুলি ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তার বিশ্লেষণ করে। এখানে কিন্তু বিবৃতি এ ভুল। ভুল কীরকম না, ধ্বনিতত্ত্ব হবে না, ওই জায়গাটাতে হবে ধ্বনি বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনিতরঙ্গগত বিশ্লেষণ করে। এখানে ধ্বনিতত্ত্ব যেহেতু লেখা আছে তাই এটা হবে মিথ্যা, এবং মানে এটা মিথ্যা, এবং বাগধ্বনিগুলি ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তার বিশ্লেষণ করে, এটা কিন্তু এই কারণটা হলো সত্য। এবার হলো কেস বেসড। কেস বেসড মানে বাংলা ধ্বনিমালায় অ একটি মৌলিক স্বরধ্বনি। এই অস্বরধ্বনি সম্বন্ধে আর কোনো বক্তব্যটি গ্রহণযোগ্য হতে পারে। যেমন অ একটি, এখানে 4টে আছে, অ একটা নিম্নমধ্য, অ অর্ধসংবৃত, অপসৃত, অসম্মুখ। কখনোই সম্মুখ নয়, আমরা দেখেছি ই, এ, এই 3টে সম্মুখ, অ কিন্তু পশ্চাৎ, এবং অ হলো কুঞ্চিত। তাহলে আমরা একটি মাত্র এখানে পাচ্ছি যেটা সত্য, সেটা হলো অ একটি নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে আজকে তোমাদের নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা হলো না ধ্বনিতত্ত্ব। আমি আজকে সমস্ত রকম তোমাদের প্রশ্ন কেমন হতে পারে তার 8 রকম বা 6 রকম নিদর্শন সহ তোমাদের আমি জানিয়ে দিলাম যে আমাদের ধ্বনিতত্ত্বের কিভাবে হচ্ছে। 7 রকম কোয়েশ্চেন আমি তোমাদের আলোচনা করলাম। এই ধরনেরই কোয়েশ্চেন হবে। খুব মনোযোগ দিয়ে প্রতিটা লাইন থেকে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের, এবং প্রতিটা প্যারা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস এখানেই শেষ হলো।